কল্পনা করো তুমি এক রৌদ্রোজ্জ্বল শীতের সকালে তোমার সুইমিং পুলের পাশে বসে মনোরম প্রকৃতির দৃশ্য উপভোগ করছো। হঠাৎ করে দেখলে তোমার পুলের জল ফুটতে শুরু করেছে, ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, চারদিক গরম বাষ্পে ভরে গেছে। হঠাৎ এমন লাইট আর রেডিয়েশন এসে হিট করেছে যে তোমার পুরো শরীর জ্যান্ত অবস্থায় নিমেষে জ্বলে ছাই হয়ে গেছে। তোমার বডির অবশিষ্ট অ্যাম্বার আর ছাইগুলো এক হিউজ শক ওয়েভস এসে উড়িয়ে নিয়ে গেছে। শুধু পুলের কালো পুড়ে যাওয়া দেওয়ালটা পড়ে আছে, আর কিচ্ছু নেই। কি এমন ঘটলো? এমন কিছু স্পেশাল নয়, জাস্ট একটা ছোট্ট অবজেক্ট লাইটের স্পিডে আশেপাশেই কোথাও এসে হিট করেছে। অবাক লাগছে তো? ওয়েল, এই ভিডিওতে আমি একটু রিয়েলিস্টিক আর সাইন্টিফিকভাবে এই সিনারিওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। যেহেতু মাস আছে এমন কোনো অবজেক্টের লাইটের স্পিড অ্যাচিভ করা সম্ভব নয়, তাই এই ভিডিওর এক্সপেরিমেন্টে আমি লাইটের স্পিডের 99.9999% স্পিড ধরে চলবো। আর কীরকম পরিস্থিতিতে এইরকম ভয়ানক সিচুয়েশন ঘটতে পারে, মানে কি এমন হলে তবে এইরকম খতরনাক সিচুয়েশন আসতে পারে, সেটাও ভিডিওর শেষে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের এই অদ্ভুত অ্যান্ড অ্যামেজিং ভিডিও। কল্পনা করো যদি লাইটের স্পিডের 99.999% স্পিডে কোনো সুইচ বা নিডল সমুদ্রের মাঝখানে পড়ে। এমন একটা এরিয়া যেখানে শুধুই জল আছে আর আশেপাশে কোনো লোকজন নেই, সেই রকম ডেজার্টেড গভীর জলাশয়ে যদি এই নিডল প্রায় লাইটের স্পিডে হিট করে, তাহলে তো সেরকম স্পেশাল কিছু হবে না। কিন্তু এটাই যদি স্থলভাগ থেকে 6 মাইলের মধ্যে সমুদ্রের কোনো অংশে যদি পড়তো, তাহলে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ঘটতো। ধরো তুমি একজন সার্ফার, তুমি তোমার বোর্ড নিয়ে সি সার্ফিং করতে সমুদ্রে নেমেছো। হঠাৎই তুমি দেখবে একটা উজ্জ্বল ফ্ল্যাশ, তারপরই দেখতে পাবে একটা বিশাল সমুদ্রের ঢেউ যেটা প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হয়ে তোমার দিকে ধেয়ে আসছে। তুমি বুঝতে পারছো না যে একটা রৌদ্রোজ্জ্বল সুন্দর ওয়েদারে এত বড় একটা সুনামি কোত্থেকে এলো। আর ভাবতে ভাবতেই সেই বিশাল ঢেউ তোমাকে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে যাবে মারাত্মক ফোর্সে। তোমার বাঁচার চান্স 0%। কিন্তু দেখো, যেহেতু পৃথিবীর 70%ই জল, তাই বেশিরভাগ চান্স থাকবে যদি এরকম কোনো অবজেক্ট এত স্পিডে এসে পড়েও সেটা সমুদ্রের মাঝে মানুষের জনবসতি থেকে অনেকটা দূরেই পড়বে, সেটার চান্সই বেশি। লাইটের স্পিডে ট্রাভেল করা কোনো বস্তুর মধ্যে কতটা এনার্জি থাকবে জানো? প্রায় 100 টনস অফ টিএনটির সমান এনার্জি। বা এভাবেও বলা যায় যে হিরোশিমায় যে পরমাণু বোমা ফাটানো হয়েছিল, তার মতো 6টা পরমাণু বোমা একসাথে ফাটলে যে এনার্জি রিলিজ হতো ততটা পাওয়ারফুল। ভাবতে পারছো? এটা এতটাই পাওয়ারফুল বিস্ফোরণ হবে যে সব সমুদ্র পুরো বাষ্পীভূত হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সব সমুদ্র নয়, এটা প্রায় 2 মিলিয়ন টন জল এভাপোরেট করে দেবে পৃথিবী থেকে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এটা ততটাই পরিমাণ যদি তুমি ধরো অস্ট্রেলিয়ার পিঙ্ক লেক হিলিয়ার, যেটা প্রায় 2000 ফিট লম্বা আর 820 ফিট চওড়া, সেটাকে যদি পুরো ফুটিয়ে বাষ্প করে উড়িয়ে দাও, যেরকম হবে সেই রকম। এরপর যদি সেই বাষ্প ওপরে উঠতে উঠতে ট্রপোস্ফিয়ার অবধি উঠে যায়, মারাত্মক বৃষ্টি শুরু হবে। এত ঝড়ের বেগে যে বিশাল জলের তোড় আসবে, সেটা পুরো রাস্তাঘাট সব ভাসিয়ে দেবে লিটারেলি। যারা গাড়িতে রাস্তায় যাবে তারাও গাড়ি শুদ্ধ ভাসতে থাকবে। আর এটা বলে দিতে হবে না যে গাছপালা ভেঙে পড়বে, তার ফলে সব ইলেকট্রিক পোলের তার ছিঁড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পাওয়ার কাট হয়ে যাবে, ইলেকট্রিসিটিও থাকবে না। এমনকি তোমাকে কয়েক সপ্তাহ অবধি চুপচাপ বসে থাকতে হবে কোনো ইন্টারনেট ছাড়া। এবার ভাবো, এটাতে একটা সুচের কথা বললাম যেটা প্রায় লাইটের 99.999% স্পিডে সমুদ্রে হিট করেছিল। এবার যদি এরকম 100টা সুচ পড়ে ওই একই স্পিডে, তাহলে এই বাষ্প উঁচুতে উঠে প্রায় স্ট্র্যাটোস্ফিয়ার অবধি উঠে যাবে, যেখান দিয়ে জেট প্লেন যাতায়াত করে। সেক্ষেত্রে এটা যে পুরো ক্লাইমেট মানে জলবায়ু চেঞ্জ করে দেবে তা নয়, আরও ভয়ানক এফেক্ট ফেলতে পারে। এত পরিমাণ জল একসাথে বাষ্পে কনভার্ট হয়ে যাওয়ার ফলে তখন এটা গ্রিন হাউস এফেক্ট মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেবে। তার ফলে পৃথিবীর টেম্পারেচার ধীরে ধীরে বাড়তেই থাকবে যতক্ষণ না সব সমুদ্র ফুটে বাষ্প হয়ে যায়, যেটা আলটিমেটলি পৃথিবীটাকে অনেকটা শুক্র গ্রহের মতো বানিয়ে দেবে, আ মিনি ভার্সন অফ ভিনাস। যেখানে তুমি নিশ্চয়ই জানো প্রাণ থাকা তো দূর, সেটা কল্পনা করাও পাপ। যদি কোনোভাবে এই 2 মিলিয়ন টন জলীয় বাষ্প পৃথিবীর সব থেকে ওপরের লেয়ার মেসোস্ফিয়ারে পৌঁছে যায়, যেখানে টেম্পারেচার থাকে প্রায় -80 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বুঝতেই পারছো এত ঠান্ডায় সেই 2 মিলিয়ন টন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে আবার পৃথিবীতেই আছড়ে পড়বে, কিন্তু জল হয়ে নয়, বরং শিলাবৃষ্টি হয়ে। এর ফলে ঠিক কি ঘটতে পারে সেটা ভাবনার বাইরে। তবে একটা জিনিস তো ঘটবেই, এই শিলাগুলো কয়েকদিনের মধ্যে গলে গিয়ে আবার জল হয়ে যাবে। আর এই 2 মিলিয়ন টন জল সমস্ত শহর, রাস্তাঘাট সবকিছু ভাসিয়ে সবকিছু ডুবিয়ে দেওয়ার জন্য এনাফ।
মানে আর কিছুই না, যে সমুদ্রের জল সমুদ্রের মধ্যে ছিল সেই জলই আবার আমাদের মধ্যে এসে পড়বে আর চারপাশের সবকিছু ভাসিয়ে দেবে। তাও তো এগুলো কিছুই ছিল না। সব থেকে ওয়ার্স্ট কেস সিনারিও যদি ধরা যায়, ধরো যদি ওই সূচ লাইটের স্পিডে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস এরিয়ার মধ্যে পড়ে, যেমন ধরো লেক কারাচি। 1951 সাল থেকে নানা রকম রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ সব ওখানে জমে আছে। সেই সময় থেকে এখন অবধি প্রায় 150 মিলিয়ন কিউরিজ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস জমেছে ওখানে। এটা প্রায় 6টা চেরনোবিল দুর্ঘটনার সমান ক্ষতিকর হবে যদি চারদিকে এইসব মেটেরিয়ালস কোনোভাবে ছড়িয়ে পড়ে। তাই 2015 সালে এটাকে পুরো কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু ভেবো না তুমি এখানে পিকনিক করতে যেতেই পারো, কারণ এখানে তুমি যদি 15 মিনিটের জন্য যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের বিশাল পরিমাণ ক্ষতিকর ডোজ তোমার শরীরে যাবে, যেটা প্রায় 600টা এক্সরের সমান এফেক্ট ফেলবে। এবার ধরো যদি এখানে কোনো সুইচ লাইটের স্পিডে এই জায়গাটায় হিট করে, তাহলে এর ওপরের যে কংক্রিটের লেয়ার দিয়ে সিল করা আছে সেটা ইনস্ট্যান্টলি ব্রেকডাউন হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। তার সাথেই ভেতরের রেডিও অ্যাক্টিভ পদার্থগুলো সব 200 কিলোমিটার রেডিয়াসের জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। ক্ষতিকর প্রভাবের কথা তো গুলি মারো, তার আগে ভাবো কেমন লাগবে যখন 200 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল বড় একটা পচা ডিমের গন্ধওয়ালা গ্যাসের ক্লাউড ঢেকে থাকবে। এবার ধরো যদি সুইচটা লাইটের স্পিডে ইয়েলস্টোন ন্যাশনাল পার্কের মধ্যে থাকা গিজারের আশেপাশে পড়ে, তখন কি হবে? সেক্ষেত্রে 3000 আন্ডারগ্রাউন্ড স্প্রিংস আর তার সাথে দুনিয়ার সব থেকে বড় গিজার স্টিমবোট সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যাবে। এর ফলে 8% কার্বন ডাইঅক্সাইড 1 ঘন্টার মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে। তার সাথে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা দুর্গন্ধ তো আছেই। এবার প্রশ্ন হলো যে এরকম সিচুয়েশন কি আসতে পারে? দেখো, স্পেসের মধ্যে তো আর সুইচ ঘুরে বেড়ায় না যেটা কোনোভাবে লাইটের স্পিডে পৃথিবীতে এসে আঘাত করবে। কিন্তু ধরে নাও যদি এমন কোনো অবজেক্ট যেটা প্রায় লাইটের 99% স্পিডেও ট্রাভেল করেও, তাহলেও সেটা পৃথিবীর সারফেস অবধি কোনোদিনই পৌঁছতে পারবে না। কারণ যে কোনো ন্যানো বা মাইক্রো পার্টিকেলস পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকার পর সেটা উপরের বায়ুমণ্ডলেই মারাত্মক স্পিডে আসতে গিয়ে জ্বলে ছাই হয়ে যাবে। এখনো অবধি তো এগুলো শুনে তোমার মনে হচ্ছে নিশ্চয়ই যে এটা পিওরলি সায়েন্স ফিকশন, কিন্তু বলে রাখি এরকম কোনো বস্তু আমাদের ওপর এসে পড়ার চান্স স্টিল আছে। হয়তো সেই বস্তুটা স্পেস থেকে আসবে না। শোনো তবে, জেনেভা সুইজারল্যান্ড, সাল 2008, লার্জ হেড্রন কোলাইডারের টেস্টিং ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে প্রোটনস একই সময় ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ দুভাবেই ঘুরে চলেছে, আর তার সাথেই এগুলো একে অপরের সাথে প্রায় লাইটের স্পিডেই ধাক্কা খায়, কন্টিনিউয়াসলি কোলাইড করে চলে। জাস্ট আমাদের ভ্যালুতে আর 1 ইউনিট অ্যাড করতে হবে লাইটের স্পিড অ্যাচিভ করার জন্য। প্রোটনগুলোর স্পিড আর 9.6 ফিট পার সেকেন্ড বাড়িয়ে দিতে হবে। এই হেড্রন কোলাইডার 1 ঘন্টায় প্রায় 180 মেগাওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, যতটা 1 ঘন্টায় 5 লাখ মানুষের জনবসতিওয়ালা কোনো ছোট শহরে ইলেকট্রিসিটি কনজিউম হয়। এবার ভাবো যদি এই লার্জ হেড্রন কোলাইডারের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? প্রথমত এটা নিয়ে অনেক মিথস আছে, যেমন অনেকে ভাবে যখন দুটো হাই এনার্জি পার্টিকেলস ধাক্কা খায় তখন একটা ব্ল্যাক হোল তৈরি হয় যেটা আমাদের পুরো পৃথিবীকে গিলে নিতে পারে। কল্পনা করো যদি এই কোলাইডারের কন্ট্রোল সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি হয় আর একটা ঘূর্ণিঝড়ের মতো সুপার পাওয়ার্ড ম্যাগনেটিক ফানেল স্পেসের মধ্যে বেরিয়ে যায়। সেই ফানেলটার নিচের তলার ডায়ামিটার হবে 16 মাইলস আর ওপরে এটা কয়েকশো মাইল জায়গা জুড়ে পুরো আকাশ কভার করে থাকবে। স্পেস থেকে মাইক্রো পার্টিকেলস এই ফানেলে ঢুকতে থাকবে আর একদম ডিরেক্টলি কোলাইডারের মধ্যে এসে ঢুকবে। কিছু পার্টিকেলস অ্যাটমসফিয়ারেই জ্বলে পুড়ে যেতে থাকবে আর আমরা আকাশে কিছু সুন্দর কমেট শাওয়ার দেখতে পাবো। কিন্তু যতক্ষণ না কোলাইডারের মধ্যে একটা বিশাল নিউক্লিয়ার বিস্ফোরণ হয়ে সুইজারল্যান্ডের অর্ধেকটা উড়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে একটাই আশা থাকবে যে কোনোভাবে যদি এই পার্টিকেলসগুলোর বিরুদ্ধে একটা প্রোটেক্টিভ লেয়ার বানিয়ে দেওয়া যায়। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে। লেক জেনেভার কাছাকাছি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হবে তখন একটা বিশাল ওজোন হোল সৃষ্টি হয়ে যাবে, যার মধ্যে দিয়ে মেসোস্ফিয়ারের মারাত্মক ঠান্ডা বায়ু ঢুকতে শুরু করবে পৃথিবীর সারফেসের দিকে। আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে নতুন আইস এজ। আর কয়েক মাসের মধ্যেই পুরো পৃথিবীটা ঠান্ডায় জমে গিয়ে একটা বরফের গোলা হয়ে যাবে। এত ঠান্ডায় শরীরের টেম্পারেচার এতই ডাউন হয়ে যাবে যে হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অঙ্গে আর টিস্যুর মধ্যে অক্সিজেন বয়ে নিয়ে যেতে পারবে না। মানুষের বেঁচে থাকার চান্স প্রায় আর নেই। কি মনে হয় এমনটা কোনোদিন কি হতে পারে? কমেন্টে তোমার মতামত জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।